আপনাদের সবার সাথে আছি আমি মিথিলা ফারজানা। আর আমার সাথে আছেন দুজন অতিথি, তারা দুজনেই হলেন গণমাধ্যমের মানুষ, কেউ গণমাধ্যমের বিশ্লেষক, কেউ গণমাধ্যমের আধিও নিয়ে কাজ করেন, কেউ গণমাধ্যমের বিষয় নিয়ে লেখাপড়া করেন। এবং দুজন অতিথি আমাদের প্রতিদিনই থাকে, আপনারা জানেন। আর তাদের সাথে আমরা আলোচনা করি দিনের সব উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়ে, যেগুলো গণমাধ্যমকে ব্যস্ত রেখেছে, আপনাদেরকে ব্যস্ত রেখেছে। আর প্রধান প্রধান শিরোনাম যেগুলো আগামীকালকে সকালের পত্রিকায় আপনারা প্রথম পাতায় দেখতে পাবেন, তার মধ্যে থেকে কিছু কিছু আমরা তুলে আনবো, আলাপ করব এবং আপনাদের সাথে বিনিময় করে নেব। অনলাইন নিউজ পোর্টালগুলো থাকবে সঙ্গে, অনলাইন নিউজ পোর্টালগুলো যে কোনো সময় আপনাদেরকে দেখিয়ে দেবো। আজকে আমার সাথে যে অতিথিরা আছেন তারা হলেন সাপ্তাহিকের সম্পাদক গোলাম মুর্তজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামীম রেজা। আপনাদের দুজনকে একাত্তর জার্নালে স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুব নিশ্চিত করে বলতে পারি যে জনাব শামীম রেজা এবং জনাব গোলাম মুর্তজা আপনারা দুজনই একটি বিষয়ে নিয়ে উৎকণ্ঠিত ছিলেন। হয়তো জনাব শামীম রেজা একটু বেশি ছিলেন, কারণ তিনি শিক্ষক বলে হয়তো, জানি না। সেটি হলো যে আজকে শিক্ষকরা 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা আন্দোলনরত আছেন তাদের নেতৃবৃন্দের সাথে, শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রীর একটি বৈঠক, অনানুষ্ঠানিকই বলা যায়, অনানুষ্ঠানিক একটি বৈঠক হয়েছে। যে বৈঠকে তিনি কথা বলেছেন শিক্ষক নেতাদের সাথে। কি কথা বলেছেন সেটি আমি খুব স্পষ্ট হতে পারিনি সংবাদগুলো দেখে। আমি জানি না আপনারা স্পষ্ট হতে পেরেছেন কিনা, সেই জায়গায় আসবো, একটু স্পষ্ট হয়ে নিতে চাই। কারণ আমাদের সাথে অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল সংযুক্ত আছেন, যিনি সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির। অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল, আপনাকে একাত্তর জার্নাল থেকে মিথিলা ফারজানা স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ মিথিলা। জি, আপনি কিছুক্ষণ আগেই হয়তো এসেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনারা কথা বলেছেন, আলাপচারিতা করেছেন, এবং আমরা শুধু এইটুকুই দেখতে পেলাম সংবাদ সংযোগে যে আপনাদেরকে তিনি শিগগিরই বা আশু এর সমাধান করার জন্য এক ধরনের আশ্বস্ত করেছেন। এই আশ্বাসে আপনারা কতটা আশ্বস্ত, ডক্টর মাকসুদ কামাল? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের যে দাবিগুলো এগুলো উপস্থাপন করার জন্য আমরা সময় চেয়ে আসছিলাম। আজকে তিনি আমাদেরকে সময় দিয়েছেন। 1.5 ঘন্টা ব্যাপী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের আলোচনা হয়েছে এবং আমরা আমাদের বিষয়গুলো উপস্থাপন করেছি। আমাদের দাবিগুলোর নীতি ন্যায্যতা, এই বিষয়গুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি। তিনিও অনেক প্রশ্ন আমাদেরকে করেছেন জানার জন্য, আমরা সবগুলো বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন যে এই দাবিগুলো যেগুলো উপস্থাপন করেছি এগুলো তিনি নিজে দেখবেন এবং অতি সত্বর সমাধান করার জন্য উনি ওখানে যে 3 জন আমাদের সচিব ছিলেন, সেখানে সেখানে আমাদের মুখ্য সচিব ছিলেন, সংস্থাপক সচিব ছিলেন এবং অর্থ সচিব ছিলেন, এই 3 জনের সাথে কথা বলেছেন এবং এগুলোকে নিষ্পত্তির জন্য উনি বলেছেন। এবং শিক্ষকদের দাবিগুলো যেটি উনি বলেছেন যে আমরা এই যে গ্রেড 3 থেকে গ্রেড 1-এ যাওয়ার বিষয়ে একটা সোপান তৈরি করবে এবং দ্রুত গতিতে সমাধান করার কথা বলেছেন। ইতিমধ্যে আপনি জানেন যে গতকাল আমরা শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব আমরা পেশ করেছি। সেই প্রস্তাবের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে প্রস্তাবের আলোকে শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে করে গ্রেড 3 থেকে গ্রেড 1-এ যাওয়ার বিষয়টি দ্রুত গতিতে নিষ্পত্তি করা যায়। এর মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে ডক্টর মাকসুদ কামাল, একটু যদি স্পষ্ট হই, এর মধ্যেই কি পদক্ষেপ নেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে? দিয়ে আসার পরেই শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সচিব দেশে নেই, উনি বুধবারে দেশে ফিরে আসবেন। কিন্তু ইতিমধ্যেই মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছে। মন্ত্রণালয়ের যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো মন্ত্রণালয়ে দিয়েছেন এবং এটি শিক্ষামন্ত্রী যখন দেশে ফিরে আসবেন তখন শিক্ষামন্ত্রী এই বিষয়ে বাকি তার যে কাজগুলো আছে সেগুলি তিনি শেষ করবেন, এমনটি আমরা জেনেছি। আর পাশাপাশি আজকে আশ্বাস পেয়েছি। মাঝখানে একটু থামাচ্ছি, আমি আসলে জানতে চাই যে আপনারা একটি প্রস্তাব দিয়েছিলেন যে গ্রেড 3 থেকে গ্রেড 1 পর্যন্ত, আপনি যেটি বলছেন যে একটি সোপান তৈরি হবে, অর্থাৎ মাঝখানে একটি গ্রেড 2 যুক্ত হবে এবং তার মধ্যে আপনারা একটা সময় বা টাইম স্কেল বেঁধে দিয়েছেন যাতে করে নির্ধারিত সময়ের পর পর এই সোপানগুলো পার হওয়া যায়। সেটির ব্যাপারে আপনার কথায় আমি স্পষ্ট হয়েছি যে শিক্ষা মন্ত্রণালয় এর মধ্যে কাজ শুরু করে দিয়েছে এবং প্রধানমন্ত্রীও সেই আশ্বাস দিয়েছেন। কিন্তু সিনিয়র সচিব বা সিলেকশন গ্রেড, যেটি আপনাদের আরেকটি অভিযোগের জায়গা ছিল, ক্ষোভের জায়গা ছিল, সেই বিষয়টিকে কিভাবে নিশ্চিত হচ্ছে? সুপিরিয়র যে
ধাপ সৃষ্টি করা হয়েছে সেটিও আমরা উল্লেখ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন সেখানে যারা এখন আছেন সংখ্যায় খুব বেশি নয়, তো শিক্ষকদের মধ্যে থেকেও একটি অংশকে সেখানে দেওয়া হবে। সেখানে শিক্ষকদের মধ্যে কিভাবে দেওয়া হবে, কোন স্তরের শিক্ষকদেরকে দেওয়া হবে, সেইটি শুধু এখন নিষ্পত্তির অপেক্ষায় আছে। আমি একটি বিষয় জানতে চাই যে আপনি যে কথাটি বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, এই আশ্বাসটি এটিতে একটি ভালো ব্যাপার। আপনারা যেরকম আশ্বস্ত হচ্ছেন, আমরাও আশ্বস্ত হচ্ছি বা দেশের মানুষ আশ্বস্ত হচ্ছেন। আপনাদের আলোচনায় কোনো সময়ের উল্লেখ আছে কিনা যে এত সময়ে নাগাদ কাজটি হতে পারে, নাকি এটি পরবর্তীতে আলোচনা করে ঠিক করা হবে? আমাদের এখানে সময়ের কিন্তু খুব একটা প্রয়োজন নেই যে গ্রেড 3 থেকে গ্রেড 1-এ যাওয়ার জন্য। না, আমি সে সময়ের কথা বলিনি। আমি বলছি যে এই সমস্যাটি সমাধান করার জন্য আশ্বাস বাস্তবায়নের জন্য যে 1 মাস 2 মাস বা 6 মাস অথবা এরকম কোন আলোচনা হয়েছে কিনা? অতি সত্বর কথাটি হয়েছে, অতি সত্বর বিষয়টি যাতে করে নিষ্পত্তি হয়ে যায়। জি, আমাদের সাথে যারা শামীম রেজা আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মাকসুদ কামাল স্যার, আমি আগেই বলেননি, ডক্টর মাকসুদ কামাল আমার ওই অর্থে বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। আমরা সুখে দুঃখে দীর্ঘদিন একসঙ্গে আছি, আমাদের অগ্রজ এবং সহকর্মী, আমাদের শিক্ষক প্রতিনিধি। তারপরেও যেহেতু অনুষ্ঠানে আছে দেখে একটা প্রশ্ন করি। আমার দুটো বিষয় জানবার আছে। একটা হলো যে একটা হলো আপনারা একটা প্রস্তাব দিয়েছেন শিক্ষামন্ত্রীর মাধ্যমে বা শিক্ষা মন্ত্রণালয়ে, এটা আমরা জানতে পেরেছি। তো তার বিস্তারিত বলবার প্রয়োজন নেই। যা যা আপনারা চেয়েছিলেন সেটাকে আমরা ধরে নেব যে প্রধানমন্ত্রী নীতিগতভাবে একমত হয়েছেন যে বিষয়টি হবে। যেগুলো আমরা প্রস্তাবের মধ্যে দিয়েছি জি, এবং যে প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে প্রসেস করেছে, জি, সেইটির একটি নীতিগত সিদ্ধান্ত আমরা পেয়েছি। আচ্ছা, আর একটা বিষয় একটু জানবার ছিল। সেটা হলো যে একটা কথা কিন্তু ইতোমধ্যে উঠেছে যে আমরা আন্দোলনে ছিলাম এবং সরকারকে আমাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। এখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে এবং আমরা যাদেরকে ওই সুপার গ্রেডে নেবার কথা বলছি তার সংখ্যাটাও বড় বেশ। মানে আমি যদি ব্যুরোক্রেসির ওই অবস্থান যারা যাবে তাদের তুলনায় বলি, তো সেক্ষেত্রে কি এরকম হবে যে সবগুলো বিশ্ববিদ্যালয়কে একই রকম সোপান মেনে চলবেন, নাকি যারা একটু বেশি এগিয়ে আছেন পুরনো বিশ্ববিদ্যালয়গুলো বা টেকনিক্যাল যে সমস্ত ইউনিভার্সিটিজ আছে, যেমন ধরেন বিএড বা এগ্রি, তারা আবার বিশেষভাবে কাঠামো তৈরি করবেন? এই বিষয়টা চিন্তা ভাবনা করা হয়েছে কিনা? এটি আমরা যেটা দিয়েছি সকল বিশ্ববিদ্যালয়ের জন্য অলমোস্ট একই রকমই আমরা দিয়েছি। অলমোস্ট বলতে আমরা একই রকম পদ্ধতি আমরা দিয়েছি। এই একই রকম দেওয়ার কারণটি হলো সকল বিশ্ববিদ্যালয় যেন একই ধারা অনুসরণ করে এবং পদোন্নতির ক্ষেত্রে সকল পদোন্নতি বা নতুন পদায়নের ক্ষেত্রে যেন কোন ধরনের বৈপরীত্য না থাকে। তো সেই জন্য আমাদের যেটা হলো একটা ইউনিফর্ম আমরা আমরা একটা প্রসেস আমরা সেখানে উল্লেখ করেছি, যে প্রসেসে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একইভাবে তাদের পরবর্তী পদে উন্নীত হবেন। ডক্টর মাকসুদ কামাল, আমার মনে হয় জি ঠিক আছে। আমি জানতে চাচ্ছিলাম যে তাহলে এতদূর যদি আমরা এগিয়ে থাকি এবং নীতিগতভাবে আমরা আশ্বস্ত হই বা সরকার প্রধান আশ্বস্ত করেন, তাহলে আর কালকে যেটা আপনারা বলছেন যে আবার একটা আলোচনা করে ঘোষণা দেবেন, এই বিষয়টা একটু যদি স্পষ্ট করা যায়। মানে আমরা যদি জেনেই থাকি বা তাহলে আর না, এটি আমি ডক্টর মাকসুদ কামালের কাছে আর একটু স্পষ্ট একটি প্রশ্ন, সুনির্দিষ্ট প্রশ্ন করি যে আপনারা এর আগে বলেছিলেন যে আমরা যতক্ষণ পর্যন্ত না এটির বাস্তবায়ন দেখব বা সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেখব ততদিন পর্যন্ত এই আন্দোলনে আমরা মানে আন্দোলন থেকে ফিরে আসবো না। ডক্টর মাকসুদ কামাল, সেই পরিস্থিতি কি তৈরি হয়েছে কিনা এখন? সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশ পরিচালনা করেন এবং নীতিগত সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আসে। তিনি আমাদেরকে বলেছেন যে আমরা যে কর্মবিরতিতে আছি, কর্মবিরতি থেকে যেন আমরা ক্লাসে ফিরে যাই। মাননীয় প্রধানমন্ত্রীর এই অনুরোধের প্রেক্ষিতে আমরা সকল বিশ্ববিদ্যালয়ের আমাদের যে শিক্ষক সমিতি আছে, যে শিক্ষক সমিতির ফেডারেশনের ব্যানারে যারা কাজ করে তাদের সভা আগামীকালকে আমরা বিকেল বেলায় দেখেছি। সেখানে আমরা আলোচনা করার পরে ফেডারেশনের নেতৃবৃন্দ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা যেভাবে মতামত দেন সেই মতামতের ভিত্তিতে আমরা আমাদের পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবো। এবং এটি হলো একটি আমাদের ফেডারেশনের যেটি হলো আমাদের আওয়াজ বলি,
বা যেটি হলো আমাদের ফেডারেশনের মধ্যেকার যে ডিসিপ্লিন বলি, এটি হলো সে ডিসিপ্লিন অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী আমরা কাজটি করতে চাচ্ছি। ডক্টর মাকসুদ কামাল, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন, এবং আরো একবার আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি ৭১ জানুয়ারির পক্ষ থেকে। ডক্টর মাকসুদ কামালের কথা কি মানে যথেষ্ট আশ্বস্ত করলো জনাব শামীম রেজাকে? একটা বিষয় হলো যে একটা প্রক্রিয়ায় তারা এগোতে চেষ্টা করেছেন, এবং আপনি জানেন এটা দীর্ঘ সময় গেছে বিষয়টা নিয়ে, এবং অনেক ধরনের কথা হয়েছে, অনেক রকম অনুমান নির্ভরও কথা একসময় বলা হয়েছে কেন হলো, কিভাবে হলো, বাট শেষ পর্যন্ত দেখা গেছে যে এক ধরনের আন্দোলনেই যেতে হয়েছে, এবং যার প্রভাব তো স্বাভাবিকভাবেই পড়বে। আপনি যদি সবচেয়ে নিয়ম মাফিক আন্দোলনও করেন বিশ্ববিদ্যালয়ে, তাও কিন্তু তার শিক্ষার উপরে, ক্লাসের উপরে, পরীক্ষার উপরে তার প্রভাব পড়বে, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। তো যাই হোক, যে কথা উনি বললেন যে নীতিগতভাবে, যদি ওনার সব কথা তো আর এখানে বোঝা যায় না, আমরা ছবি দেখছি বা ওনাদের কথার উপর আমরা আশ্বাস রাখছি, সেটা ভালো, দুই পক্ষের জন্য সম্মানজনক। এই কারণে সম্মানজনক বলছি যে সরকার একটা বড় পে স্কেল দিয়েছেন, এবং বারবারই তারা বলছেন যে আমরা এত কিছু করবার পরও কেন খুশি হচ্ছে না, মানে এমন একটা উদ্বেগ রয়েছে। আর শিক্ষকরাও পাবলিক বিশ্ববিদ্যালয়ে মনে করছেন যে তাদের যে অবনমন হয়েছে সেটার এক ধরনের সামঞ্জস্যকরণের প্রয়োজন ছিল। তো সেক্ষেত্রে দুই পক্ষেরই একটা সম্মানজনক স্থিতাবস্থায় আসার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল, আমি যদি সম্মানজনক ভাবে শব্দটা বলি। না, সেটি তো তো খুবই সত্য সেটা আমার কথা। মনে হয় যে সম্মানজনক সমাধানটা খুবই এখন এটা প্রয়োজন এটা ছিল। এটা প্রাথমিকভাবে সেটা অর্জিত হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমি এই কারণে প্রাথমিকভাবে বলছি যে সরকারও তাদের একটা নীতিগত আশ্বাস দিয়েছেন বলে যতটুকু আমরা জানতে পারছি, এবং তারাও মোটামুটি মনে হচ্ছে যে সেটা গ্রহণ করেছেন। কালকে একটা হয়তো ফর্মালিটিস তাদের থাকতেই পারে, যেহেতু একটা আন্দোলনরত অবস্থায় ছিলেন, এটা একটা নৈতিক বিষয় যে তারা আলোচনা করে এটা একটা ঘোষণা দেবে, মানে সব সদস্যের একটা মতামত নেওয়ার একটা মতামত প্রয়োজন। এখন যে কথাগুলো আমার মনে একটু আগে মুর্তজা ভাই বলছিলেন, ওই প্রশ্নগুলোই এখন, যে এটার কি নির্দিষ্ট কোনো একটা সময়ের ব্যাপার আছে নাকি আমরা দেখবো এটার প্রয়োজন লাগবে, আপাতত তোমরা এটা গ্রহণ করো, বিষয়টা এরকম। আর একটা কথা খুব সূক্ষ্ম, এটা যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কিন্তু ৭৩ অধ্যাদেশে সবাই না। এই বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে তার প্রক্রিয়াটা অনুসরণ করে বা কিছু করবার ক্ষমতা তার থাকে নিজস্ব প্রক্রিয়ার মধ্যে, সেটা কিন্তু অন্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলো হয়তো কাজে কর্মে স্বায়ত্তশাসিত, তারা কিন্তু অতটা অধিকার কিন্তু থাকে না। তো সেক্ষেত্রে যে সোপানগুলো বলা হচ্ছে, সেটা আমি এখনকার অর্থে বলছি না, সেটা কিন্তু একটা বড় ইস্যু হতে পারে। কে দেখবে, মানে সেটা কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেই একটা মানদণ্ড তৈরি করে যেভাবে এখন অনুষ্ঠিত হয় সেটা করবে? টাইম স্কেল তৈরি করে দেওয়া হয়েছে না, ব্যাপারটা একেবারে বোধহয় তা না। ব্যাপারটা মানে একটু খোলাসা করলে এরকম যে আপনি যে সুপার গ্রেডে যেতে চাইছেন প্রশাসনের মতো করে বা অন্যান্য অপর যারা প্রশাসনের ক্যাটাগরিতে পড়েন, সেক্ষেত্রে আপনি দাবি করছেন যে আপনার যে অবনমন হয়েছে সেটা সামঞ্জস্যপূর্ণ করতে হবে, এবং ওই সুপার গ্রেড তো সবাইকে দেওয়া সম্ভব না, এটা তো খুবই স্বাভাবিক। না, সুপার গ্রেডের সোপানটি আর গ্রেড 3 to 1 এর সোপানটি কিন্তু এক নয়। এটা তো পারস্পরিক, আপনি তো এটা পার না হয়ে ওখানে যাবেন না, তাই না? আরো বলছে যে আপনি তৃতীয় থেকে একে তো আর একবারে যাবেন না। সেই যাওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে সবার ক্ষেত্রে এক হবে কিনা, আপনি সব বিশ্ববিদ্যালয়গুলো একরকম মানবে কিনা, এবং সেটা কে মনিটর করবে, সেটি ভিন্ন। কিন্তু আমরা আসবো এই আলোচনায়। গতকালকে ডক্টর মাকসুদ কামাল কে আমরা ঠিক এই বিষয়গুলি একটু বোঝার জন্য বারবার একই প্রশ্ন করছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে, যেটি আমি বুঝতে পেরেছি, যদি আমি ভুল না করে থাকি, প্রয়োজনে আরো একবার হয়তো ডক্টর মাকসুদ কামালের সাথে যুক্ত হব, সেটি হচ্ছে গ্রেড 3, 2 এবং 1, এই 3 থেকে 1-এ আসবার যে সোপানটি রয়েছে সেটির জন্য তারা একটি সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন, যে এত বছরের চাকরি বা এত কিছু সুনির্দিষ্ট মানদণ্ড খাড়া করেছেন, যাতে করে আগে গ্রেড 3 থেকে সরাসরি 1-এ যাওয়া যেত, এখন 2 বলে আরেকটি থাকবে, সেটি পার হয়ে 1-এ আসতে হবে। সুপার গ্রেড কিন্তু একটি ভিন্ন জিনিস, যেটি নিয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সম্পূর্ণ ভিন্ন জিনিস, সবাইকে সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সেটির ব্যাপারটি উনি দেখবেন কিভাবে হবে, সেটি তিনি সুনির্দিষ্ট করেননি। সুপার গ্রেড আর গ্রেড 1 কে আমরা এক করে ফেললে ভুল হয়ে যাবে। গোলাম মুর্তজা, আমি আপনার কাছে আসবো একটা বিরতির পর, কারণ না হলে আপনাকে আবার থামাতে হবে মাঝখানে। বিরতি নিয়ে ফিরছি। আন্দোলনরত শিক্ষকদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক, শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস।
ভর্তির বর্ধিত ফি নিয়ে পিছু হটল ঢাকার কয়েকটি স্কুল, দেশের বিভিন্ন স্থানে অভিভাবকদের বিক্ষোভ। রাব্বির অভিযোগ মামলা হিসেবে নিতে হাইকোর্টের নির্দেশ, বিকাশকে হামলার বিচার চেয়ে বিক্ষোভ। সমুদ্রে অভিযান চালিয়ে দেশের সবচেয়ে বড় ইয়াবা চালান আটক করেছে র্যাব, গ্রেফতার ৩ জন। একাত্তর জার্নাল এবং ফিরে এসেছি বার্তাকক্ষের সর্বশেষ সংবাদ শিরোনামও জানিয়ে দিয়েছি, তবে গোলাম মুর্তজা আপনার বক্তব্য শোনার জন্য। হ্যাঁ, এখানে প্রথম থেকে খুব সংক্ষেপে যেটা বলি, আমরা কথা শুনলাম পুরো আলোচনাটিতে। প্রথমত কথা, শিক্ষকরা যে আন্দোলন করছিলেন এবং সেই আন্দোলনে তারা যে ঘোষণা দিয়েছিলেন যে দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলনে থাকবো, আন্দোলন প্রত্যাহার হবে না। এই জায়গাটিতে আমার বক্তব্য যেটি, যে আন্দোলন চলাকালীন এরকম একটি অবস্থায় যদি প্রধানমন্ত্রী বলেন যে বিষয়টি আমি দেখছি বা বিষয়টি আমরা দেখব, আপনারা ক্লাসে ফিরে যান, সেই ক্ষেত্রে খুব যৌক্তিকভাবেই ক্লাসে ফিরে যাওয়ারই কথা। কালকে তারা কি সিদ্ধান্ত নেবেন বা আজকে কি সিদ্ধান্ত নেবেন সেটা আমি জানি না, তবে প্রধানমন্ত্রী আশ্বাস দেওয়ার পরে আন্দোলন স্থগিত করে সেটা ক্লাসে ফিরে যাওয়ারই কথা। এটা নিয়ে আমার খুব বেশি কিনা এটাই সঠিক পথ বলে আমি মনে করি। প্রধানমন্ত্রীর কথার উপর আস্থা রাখতে হবে। পরবর্তীতে কি হলো না, এখন সেই জায়গাটিতে সুনির্দিষ্ট করে কি কথা হয়েছে, সেই আশ্বাস তিনি কতখানি দিয়েছেন, তাদের যে দাবি 1, 2, 3, 4 করে যে দাবি, সেই দাবি সবকয়টি দাবির বিষয়ে কি বলেছেন সেটি সেখানে যারা উপস্থিত ছিলেন শিক্ষক নেতৃবৃন্দ তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন। যেহেতু তারা আশ্বস্ত হচ্ছেন, সেই কারণে আমরাও মনে করি যে এই বিষয়টির একটি সমাধান হলো। এখন প্রশ্ন হচ্ছে আরেকটি জায়গাতে আপনারা যে আলোচনাটি করছিলেন বা মাকসুদ কামাল বা শামীম স্যার যে কথাগুলো বলছিলেন, যে এই যে 1, 2, 3, 2 নাই, 2 তোড়া হবে, তারপরে গিয়ে সিলেকশন গ্রেড, সুপার গ্রেড, এই গ্রেডগুলি, আমার কাছে মনে হয় যে এই আলোচনাটির আসলে এটি একটি ছোট দিক। বড় দিকটি হচ্ছে শিক্ষকদের এই জায়গাটির এই আলোচনার এই একটি ঘটনার মধ্য দিয়ে জাতিরাষ্ট্র বাংলাদেশে একটা বিষয় প্রমাণ হলো, একটা বিষয় আমাদের উপলব্ধিতে আসলো এবং সেই বিষয়টি আলোচনা হওয়া দরকার, যে শিক্ষক বিষয়টি কি এবং শিক্ষকদের মর্যাদাটা আসলে আমাদের কাছে কি, সাধারণ নাগরিকের কাছে কি, অভিভাবকের কাছে কি, শিক্ষার্থীদের কাছে কি, রাষ্ট্র শিক্ষকদেরকে কিভাবে দেখে। এখন রাষ্ট্র শিক্ষকদেরকে যেভাবে দেখে তার একটা প্রতিফলন রাষ্ট্রের নীতির মধ্য দিয়ে আমরা দেখেছি। এর আগে আমরা প্রাইমারি স্কুলের শিক্ষক, মাধ্যমিক স্কুলের শিক্ষক, কলেজ শিক্ষকদেরকে রাষ্ট্র কোন দৃষ্টিতে দেখে তার একটা প্রমাণ দেখেছি। প্রাইমারি স্কুলের শিক্ষক অত্যন্ত হতদরিদ্র, তারা অল্প কিছু টাকা পয়সা বেতন পায়, এক ধরনের খেয়ে দেয়ে কোনো রকমের জীবনযাপন করে, তাদের আসলে ওই অর্থে কোনো ভয়েস নাই, তাদের ভয়েস নাই বললেই চলে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা তারা সংখ্যায় অনেক, সরকারি এবং বেসরকারি মিলিয়ে, কিন্তু তাদেরও ওই অর্থে বড় কোনো আওয়াজ নাই। তাদেরকে যখন পুলিশ দিয়ে নির্দয়ভাবে পেটানো হয়, পেপার স্প্রে নিক্ষেপ করা হয়, ওটাও আমাদের বিবেকে তেমনভাবে নাড়া দেয় না, কিন্তু রাষ্ট্র শিক্ষকদেরকে কিভাবে দেখে তার একটি প্রমাণ পাওয়া যায়। কলেজের শিক্ষকদের ক্ষেত্রেও একই কথা। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেহেতু সমাজের সবচেয়ে মেধাবী অংশ, সমাজের মোটামুটিভাবে প্রভাবশালী একটি অংশ এবং শহর কেন্দ্রিক তাদের একটা শক্ত অবস্থান, সমাজের সর্বস্তরে তাদের অনুসারী বলতে তাদের শিক্ষার্থীদের কথা বলছি, তাদের প্রতি এক ধরনের সমর্থন থাকে। তাদের এই একটি দেশের, একটি জাতির প্রায় সব রকমের সংকটকালে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের খুব সাহসী, অত্যন্ত কি বলবো, প্রশংসনীয় ভূমিকা থাকে। সেই কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আলাদা একটা ভাবমূর্তি থাকে। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ে রাষ্ট্র যে মর্যাদাগত, সম্মানহানিগত যে আচরণ করলো, যে কাজটি করলো, সেই কাজটির প্রকাশটি অনেক বড় করে হলো। শিক্ষকরা সামনে আনলেন, আর শিক্ষকদের যারা শিক্ষার্থী তারা সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে আছেন, তারা তাদের শিক্ষকদের জানেন। শিক্ষকদেরকে সামনে না এনে কোনো উপায় ছিল না, কোনো উপায় ছিল না সেটা বলছি না, নিশ্চয়ই উপায় ছিল না। কারণ আমি তো শিক্ষকদের এই আন্দোলনটিকে অত্যন্ত যৌক্তিক মনে করি, অবশ্যই সামনে আনার প্রয়োজন ছিল। এবং তাদের এই আন্দোলনের যে পর্যায়ক্রমে যে প্রতিটি ধাপ, তারা যে আস্তে আস্তে সামনে এগিয়েছে, এটা আমি ধরেন একজন রাস্তার কর্মী হিসেবে আমি বা অন্য কেউ একজন বলতে পারে যে তারা এত নরমভাবে আন্দোলন করছেন না কেন, তারা আরো অনেক জোরালো আন্দোলন করতে পারতেন, আমি সেটা মনে করি না। শিক্ষকদের আন্দোলন শিক্ষক সুলভই হয়েছে এবং এরকমই হওয়া উচিত, এই কারণেই তারা মানুষের সমর্থন পেয়েছেন। এই জায়গাটি নিয়ে আমার কোনো অবস্থান নেই, কিন্তু আমার যেটা বক্তব্য, যে আমার যে জায়গাটিতে মূল বক্তব্য, সেই জায়গাটি হচ্ছে যে শিক্ষকরা এই যে পুরো প্রক্রিয়াটি সামনে নিয়ে আসলেন, আমার কাছে যেটা
কষ্টকরই মনে হলো সেটি হচ্ছে যে তারা বারবার, বিশেষ করে শিক্ষক নেতৃবৃন্দ, আমি একেবারে প্রথম দিন থেকে বলছিলাম, আমি এটা লিখেছিও বারবার এই অনুষ্ঠানেও বলেছি, যে তারা বারবার একটা পেশাজীবীদের সঙ্গে আরেকটি পেশাজীবীর সঙ্গে নিজেদের তুলনা করতে চলে আসলেন। আমার কাছে মনে হয়েছে এই তুলনাটি শিক্ষকদের জন্য খুব একটা সম্মানজনক। এমনিতেও তাদের যে অসম্মান করা হয়েছে, এই তুলনাটির দ্বারা তাদের এই অসম্মানটা আরো বেড়েছে। যে আপনি তুলনা করবেন কেন, আপনি শিক্ষক। আমি তো জানি, বাংলাদেশের সব মানুষ জানে যে শামীম রেজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে। এই মানুষটির শিক্ষক হওয়া ছাড়া অন্য যে কোনো পেশায় যাওয়ার সুযোগ ছিল, সেটা আপনি বিসিএস দিয়ে। তাদেরকে এই এক মাপকাঠিতে মাপবার দরকার কি? এক মাপকাঠিতে মাপবার দরকার কি, সেটি তো একটি রাষ্ট্রের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের কথাতে বললাম যে রাষ্ট্র শিক্ষককে কিভাবে দেখে তার একটি প্রমাণ। আমার বক্তব্য হচ্ছে, শিক্ষকদের আপত্তি জানানো, শামীম রেজা যদি একটু আমাকে সাহায্য করেন। আমি শেষ করি। এইখানে আপনার দাবিটা হওয়ার কথা, বা আপনার জোরালো দাবি হওয়ার কথা, যে শিক্ষকদের জন্য স্বতন্ত্র একটি বেতন স্কেল দেন, সেটির দাবিটা থেকে আপনি সরে এসে আপনি বলছেন যে অমুক আমলা এত টাকা পেলো, আমি কেন পেলাম না। এই দাবিটি যৌক্তিক নয়, এই দাবিটি শুনতেও ভালো শোনায় না। সাধারণ মানুষের কাছে যখন যায় তখন মনে হয় যে আপনি তো ওই পেশায় যান নাই, তাহলে আপনি ওই পেশার সঙ্গে তুলনা করছেন কেন? ও যে আপনার ছাত্র সেটা তো সবাই জানে, কিন্তু আপনি বারবার বলছেন কেন আমি অনেক মেধাবী, আমি অনেক ভালো? এটি তো বারবার আপনার বলার দরকার নাই, বাংলাদেশের সব মানুষ জানে। আপনার দাবিটি হওয়া দরকার ছিল স্বতন্ত্র বেতন স্কেলের। এই ক্ষেত্রে আপনার দাবির মধ্যে, আপনার দাবি তো অবশ্যই থাকবে, আপনার দাবি যৌক্তিক, আমি পুরোপুরিভাবে সমর্থন করি। প্রাইমারি স্কুলের শিক্ষকদের প্রসঙ্গ আসা উচিত ছিল আপনার দাবির মধ্যে, মাধ্যমিক স্কুলের শিক্ষকদের প্রসঙ্গটি আসা উচিত ছিল আপনার দাবির মধ্যে, কলেজ শিক্ষকদের প্রসঙ্গটি আসা উচিত ছিল আপনার দাবির মধ্যে, বিজ্ঞানী ও গবেষকদের বিষয়টি আসা উচিত ছিল আপনার দাবির মধ্যে। আসলে কেন আসা উচিত ছিল? কারণ সমাজের অগ্রসর যে শ্রেণী, সমাজের বিবেকবান শ্রেণী, সেই শ্রেণীটির অনেক দায়িত্ব থাকে অন্যের কথা বলার ক্ষেত্রে, অন্যের দায়িত্ব পালন করার ক্ষেত্রে। এই জায়গাটিতে আমার মনে হয় যে শিক্ষকরা বিষয়টিকে অনেক ছোট করে ফেলেছেন। তাদের দাবিটি যত যৌক্তিক, তাদের ভয়েস যত শক্তিশালী, সেই জায়গাটিতে তারা একটি ছোট জায়গার মধ্যে থেকে আলোচনা করছেন। অবশ্যই এই যে আশ্বস্তের কথা বলছেন, এই আশ্বস্ত, এই দাবিটি নিয়ে এক ধরনের সমস্যার সমাধান বের হয়ে আসবে। কেউ খুশি হবেন, কেউ খুশি হবেন না, এরকম একটি অবস্থার মধ্যে একটা সমাধানে আসবে, এবং সমাধানে আসা দরকার। ক্লাসে ফেরা দরকার, শিক্ষার্থীদের ক্লাস করা দরকার, পড়াশোনাটা চালু হওয়া দরকার। কিন্তু প্রকৃত অর্থে সমস্যার কিন্তু সমাধান হবে না। পরশুদিন প্রাইমারি স্কুলের শিক্ষকরা আন্দোলন করবেন, তারপর দিন কলেজ, তারপর দিন মাধ্যমিক, গবেষকরা। এই যে একটা শিক্ষাঙ্গনের একটা অরাজকতা থাকছে। আমার বক্তব্যটা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরেকটু বাড়তি দায়িত্ব ছিল, সামগ্রিকভাবে একটি বিষয় নিয়ে সরকারের সঙ্গে আন্দোলন কি, সরকারের সঙ্গে বার্গেনিং করা দরকার ছিল। সেই জায়গাটিতে আমার কাছে মনে হয়েছে একটু দুর্বলতা রয়েছে। নিজেদের জায়গাটি যারা সুনিশ্চিত করতে পারছেন না, তারা আসলে ঠিক মতন অন্যদের জায়গাটিও সুনিশ্চিত করতে গেলে সেটি কতটা সফল হতো, শামীম রেজা হয়তো কিছুটা বলতে পারেন। এটা উনি যে বৃহত্তর প্রেক্ষাপট থেকে ইস্যুসগুলো তুলেছেন, সেটা কিন্তু এখন আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সত্যি কথা বলতে যে এই আন্দোলনটা একটা নির্দিষ্ট, ধরে নিন 37টা বিশ্ববিদ্যালয়ের একটা ফেডারেশন আন্দোলনটা করেছে, এবং তাদের ঐতিহাসিকভাবে একটা কণ্ঠ আছে, তাদের একটা অবদান আছে, গ্রহণযোগ্যতা আছে। ফলে তাদের জন্য যতটা কাজটা করা গেছে, আমি অবশ্যই বলবো না সহজ হয়েছে, তারা যেভাবে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন, সেভাবে উনি যে চিত্রটা দিলেন তার সঙ্গে হয়েছে কিনা এখনো কিন্তু জানেন না। আমরা অন্তত একটা জায়গায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রী বলছেন যে হ্যাঁ আমি দেখব, এবং যে কথাটা মুস্তাফা বলছেন তার সাথে একেবারে দ্বিমত প্রকাশ করবার কিন্তু সুযোগ নেই। এখন একটা জিনিস দেখেন, যদি আমি খুব ছোট ছোট করে উত্তর দিই, আপনি লক্ষ্য করেছেন যে ডক্টর মকসুদ কামাল যখন বলছিলেন, যিনি আমাদেরও সহকর্মী, আমি কিন্তু প্রশ্নগুলো একেবারে একজন অভিভাবকের জায়গা থেকে করার চেষ্টা করছিলাম, এবং একটা পর্যায়ে কিন্তু এও বলেছে যে সবগুলো কি সমভাবে বিবেচিত হবে কিনা। এই কথাগুলো কেন তুলতে হচ্ছে? কারণ আপনি একটা কাঠামোর সাথে আর একটা কাঠামোর আলোচনা করছেন। সুতরাং এই আলোচনা আপনি দেখবেন যে আজকে তো অনেকের কাছে অস্বস্তি লাগতে পারে যে আমি কেন এই ধরনের আবার ভেতরে ছোট ছোট আমি মাইক্রো ইস্যুগুলো তুলছি। এই কারণে তুলছি যে যারা ওই স্তরগুলোতে পৌঁছানোর জন্য, হয়তো আপনি বলেন যে প্রশাসনে যারা আছেন বা অন্যান্য পেশায় যারা আছেন, তারা কিন্তু যেমন ভাবে একটা কাঠামোর মধ্যে দিয়ে সবাই ওখানে পৌঁছাবেন না। সুতরাং এই প্রসঙ্গ কিন্তু 2 দিন পর উঠবে যে সবাইকে আপনি একই পর্যায়ে দেবেন কিনা, অথবা আপনি মাধ্যমিক স্তরের কি করবেন, প্রাথমিক অবস্থার কি করবেন। এটা কিন্তু একটা বড় ইস্যু বরাবর। আপনি একটা কথা মাঝে একটু বলার হয়তো চেষ্টা করেছিলেন, এর একটা সবচেয়ে ভালো সমাধান হতো এই কাঠামোর বাইরে নিয়ে আসা। এই কথাটা সেটি নিয়ে আবার এক ধরনের না, দেখেন এখানে কি হচ্ছে যে তাহলে বিজ্ঞানী গবেষকদের জন্য এখানে এই কারণে বলছে যে বেতন স্কুলের জন্য একটা আলাদা, মাধ্যমিক স্কুলের শিক্ষকদের জন্য একটা আলাদা। এটা আমার কাছে মনে হচ্ছে এটা দুটো প্রত্যয়। একটা হচ্ছে বেতন কাঠামো সহ একটা আলাদা স্ট্রাকচার একটা জিনিস, সেটা একেবারে আরেকটা, মানে সেটা প্রত্যাশিত, সেটাই আমরা বারবার আশা করেছি। কিন্তু এর মাঝে অন্তত কাঠামোতে না রেখেও আপনি এটা কিছু করতে পারতেন কিনা। কারণ দেখেন এই আলোচনা উনি যেটা বললেন যে আন্ত প্রতিষ্ঠান এই তুলনা, এটাকে হয় কিনা কখনো,
একটা সচিবের যে কর্মপদ্ধতি বা একটা ব্যুরোক্রেসির যে কর্মপদ্ধতি, পুলিশের যে কর্মপদ্ধতি, সেনাবাহিনীর যে কর্মপদ্ধতি, সেটাকে বিশ্ববিদ্যালয়ের কর্মপদ্ধতি? অবশ্যই না। কিন্তু কাঠামোটা বিন্যস্ত করেছেন আপনি এককভাবে, এবং সেই বিন্যাসের সাথে সাথে বেতন ক্রম তৈরি করা হয়েছে। এবং যেহেতু এই একই কাঠামোর মধ্যে রাখা হচ্ছে, সেহেতু ক ঘন্টা কাজ সচিবরা এইটাই। করেন এবং ক দেখেন, ঘন্টা কাজ শিক্ষকরা exactly, করেন, এটা তো- সেই তুলনায় চলে আসে। না, আপনি এই দেখেন- পুরো আলোচনাটি এটি অত্যন্ত অপ্রাসঙ্গিক এবং আলোচনা। অপ্রাসঙ্গিক। আপনি যখন একজন শিক্ষক, আপনি তো রাতের বেলায় রাত জেগে পরের দিন কি ক্লাস নেবেন সেটার না, না, পড়াশোনা এটা আপনি করছেন। যদি বলেন, আমি আজকে খুব দ্বিধাহীন ভাবে, এটা অস্বস্তিকর। এটা তো- অস্বস্তিকর এই কারণে আমি অবাক হই যে যারা প্রসঙ্গগুলো তুলছেন যাদের দিক থেকে, তারা কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছেন, তারা কি জানেন না? আমি তার আগে যে প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে যে আপনার এই প্রসঙ্গগুলো এই কারণে উঠছে যে আপনি একটা ক্রম অনুসরণ করছেন রাষ্ট্রের সবার জন্য, প্রজাতন্ত্রের কর্মচারী, কর্মকর্তা, স্বায়ত্তশাসিত সবার জন্য একই রকম। তার সঙ্গে আবার একটা ক্ষমতার বিন্যাস জড়িত, তার সঙ্গে একটা পদমর্যাদার ব্যাপার জড়িত। সহজ কথা বলে হয়তো সামাজিক মর্যাদা, একটা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স হয়তো জড়িত। নয়, অবশ্যই সামাজিক এখন মর্যাদা। আপনি যদি এই কাঠামো ভিত্তিক বেতন এবং ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে না পড়তেন, তাহলে কে সচিব, কে সিনিয়র সচিব, কে কে চিকিৎসক, মেজর কে জেনারেল, বিজ্ঞানী, কে কে গবেষক, পুলিশের প্রধান, কে গবেষক, এই প্রসঙ্গ তো উঠতো না। এখন আমরা যে কারণে আপনি দেখেন, আমরা কিন্তু কমিশনের আলোচনা একেবারে এখন ভুলে গেছি। কমিশনে একটা লাইন ছিল যেটা একাধিকবার গণমাধ্যমে উঠে আসছে, সেটা ছিল যে যতক্ষণ পর্যন্ত তারা আভ্যন্তরীণ ভাবে একটা আয়ের ব্যবস্থা না করবেন, স্বাবলম্বী না হবেন, ততক্ষণ তাদের স্বতন্ত্র বেতন কাঠামো তৈরি করা যাবে না। আমরা একেবারে আলোচনাটা ফেলে দিয়েছি। এটি সবচেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে হয়। এখন এইটা শামীম রেজা, আমি এখানে যোগ করি যে এই যে আপনারা যে আন্দোলন করছেন, আপনারা যেহেতু আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেই জন্য বলছি, এই যে আয় বাড়াতে হবে, তারপরে গিয়ে আপনার স্বতন্ত্র আমি ওই বেতন জায়গাটায় স্কেল আসছি, হবে। যেটা এই আলোচনায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আলোচনায় এখানে এই কথাটা বলে রাখা দরকার যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন একটা ভালো জায়গায় বলতে প্রধানমন্ত্রীর আশ্বাসের পরে একটা আন্দোলনের সমাধান হচ্ছে, সেরকম সময় আমরা আবার নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আলোচনা করে বিভ্রান্তি তৈরি করছি। বিষয়টি না, একেবারেই সেটা। আমরা ওটার প্রতি সহানুভূতি, ওটার প্রতি সমর্থন রেখেই বলছি যে স্বতন্ত্র বেতন স্কেলের যে একটি দাবি ছিল এবং সেই দাবিটি দেয়া না দেওয়ার ক্ষেত্রে যে আয় বাড়ানোর কথা বলা হয়েছিল, এটি তো আমাদের প্রচলিত যে উচ্চ শিক্ষা, সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, তার একদম পরিপন্থী একটি কথা। তো সেই জায়গাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে কোথাও কোনো দৃষ্টিভঙ্গির একেবারে পরিপন্থী। এবং আমার কাছে বাংলাদেশের মতো একটি কষ্টের ব্যাপার যে পুরো আলোচনায়, পুরো আন্দোলনে কোথাও কোনো জায়গায় এই বিষয়টি একটু আলোচিত হলো না। এটির কারণটা কি? এটা আলোচনা করতে শিক্ষকদের ভয়টা কোথায়? আমি যদি ভুল না করে থাকি, আমি এই আলোচনাটি কিন্তু আমরা শুরুর দিকে বারবার করছিলাম যে বেতন কাঠামো যখনই বলা হচ্ছিল যে পরবর্তীতে সারা বাংলাদেশের সকল লোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে স্যার বলে ডাকেন, সুতরাং তাদের সম্মানে অনেক বস্তু। এটি তো খুব বায়বীয় বিষয়, সম্মান কোনো বায়বীয় বিষয় না। এখানে আমি একটু করি যে এই আলোচনাটি শুরুর দিকে ছিল, আপনি ঠিকই বলেছেন। পরবর্তীতে এই আলোচনাটি শুরুর দিকে খুব কৌশলে আলোচনাটিকে বের করে দেওয়া হলো। বের করে দেওয়ার ক্ষেত্রে একটা লজিক সামনে আনা হলো, শিক্ষকদের যদি স্বতন্ত্র বেতন স্কেল চায় তাহলে ওরা চাইবে, ক চাইবে, খ চাইবে, গ চাইবে, সুতরাং শিক্ষকরা এই ক, খ, গ চাইবে বলে আমি চাইলাম না। আপনি যে শিক্ষক, আপনাকে যে রাষ্ট্র আপনি কোন সম্মান চান আর রাষ্ট্র আপনাকে কোন সম্মান দেয়, সেই জায়গাটিতে দাঁড়িয়ে আপনি যদি মনেই করে থাকেন যে হ্যাঁ রাষ্ট্র আমাকে দিবে না, তাইলে রাষ্ট্র আপনি যদি সম্মানও দিবে না, তো তাহলে সেভাবেই থাকেন। আপনি তো সেভাবে থাকছেন না। রাষ্ট্রের মানুষ তো আপনাকে সম্মান করতে চায়, রাষ্ট্রের মানুষ তো আপনাকে স্যার বলেন। যে কোনো মানুষই তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে স্যার বলেন। আমি তো শামীম রেজাকে স্যার বলি কেন বলি? স্যার বলি তিনি যেহেতু শিক্ষক, সেই কারণে আমি স্যার বলছি। তো সেই জায়গাটিতে মানুষের যে সম্মান করার, মানুষ তো সম্মান করছে, কিন্তু রাষ্ট্রীয় কাঠামো যদি আপনাকে অসম্মান করে, রাষ্ট্রীয় কাঠামোর কাছ থেকে যদি আপনাকে আন্দোলন করে দাবি আদায় করতে হয়, আপনি বলছিলেন রাষ্ট্র দৃষ্টিভঙ্গি এটাতে প্রতিফলিত হয়। আমার মনে হয় যে এইটা একটা কথা ওনার প্রসঙ্গে একটা জিনিস বলেনি, যে উনি একটা ভালো কথা মাঝখানে বলেছেন যে আলোচনার অন্যরকম অর্থ করবার কোনো সুযোগ নেই। আমার মনে হয় যে খুব এক লাইনে যদি ব্যাপারটা এরকম বলি, যে শিক্ষকরা যে আন্দোলন করছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে, সেটা থামানোর একটা প্রয়োজন ছিল, কারণ এটা দীর্ঘদিন চলে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হতো। এবং ধরে নিচ্ছি প্রধানমন্ত্রী আশ্বস্ত দিয়েছেন, উনি যেটা বললেন যে সরকার প্রধান যখন আশ্বস্ত করেন এর উপরে তার কোনো কথা নেই, তিনি সবচেয়ে বড় অভিভাবক, কালকে ফিরে যাবেন। আমি ধরে নিই যে গ্রেড সংক্রান্ত বা সুপার গ্রেড বা যাই বলেন, তারও একটা ব্যবস্থা হবে, যে অবনমন হয়েছে সেটারও হয়তো একটা অ্যাডজাস্ট তারা করবেন, একটা ব্যবস্থা হবে, আমরা ফিরে গেলাম। কিন্তু প্রশ্ন হলো যে প্রশ্নগুলো উনি করছেন তার উত্তর কিন্তু পুরোপুরি এর মধ্যে পাওয়া যাবে না। হয়তো বেতন কিছুটা বাড়বে, সম্মানজনক অবস্থান বাড়বে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে কিছুটা যাবেন, কাঠামোতে কিছুটা উপরে উঠবেন, কিন্তু যে প্রশ্নগুলো তিনি করছেন এই প্রশ্ন কিন্তু শুধুমাত্র সরকারের না, এই প্রশ্ন ভেতর থেকে আসা প্রয়োজন ছিল, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে আসা প্রয়োজন ছিল। এবং উনি যেটা বলছেন, আমি আজকেও একটা জায়গায় বলেছি
যতগুলো শিক্ষা কমিশনের কথা আপনি উল্লেখ করতে পারবেন তারা কেউ কিন্তু এই ব্যাপারগুলো অ্যাড্রেস করেনি যে সামগ্রিকভাবে এর কাঠামো কি হবে, শিক্ষা প্রশাসনের সঙ্গে তার অর্থায়নের সম্পর্কটা কি হবে, তার অন্যান্য রিফর্ম কি হবে। আমি ঠিক জানি না জনাব শামীম রেজা আপনি বা এবং গোলাম মুর্তজা আপনি একমত হবেন কিনা, মানে যদি সত্যি সকলেই দাবি করেন যে তাদের জন্য বেতন কাঠামো, একটি স্বতন্ত্র বেতন কাঠামোর দরকার রয়েছে, মানে ধীরে ধীরে সেই কাঠামোগুলোকে একটি চেহারা বা একটি আকারের মধ্যে নিয়ে আসা এটি হচ্ছে যে কোনো বিষয়কে একটু বাইপাস করার জন্য একটি কথা কৌশলে সামনে আনা, যে আপনি যদি এটা বলেন তাহলে অমুক এটা চাইবে। দেখেন একটা ছোট্ট কোনো প্রতিষ্ঠানেও যখন একজন কর্মী এসে বলেন যে আমার বেতন বাড়াতে হবে, তখন অফিসিয়াল যারা থাকেন দায়িত্ব তারা বলেন যে না, আমাদের একটা নিয়ম নীতি আছে। একাত্তর জার্নাল। আমি কথা না বাড়াই, জনাব গোলাম মুর্তজা আপনি কিছু জানতে চাচ্ছিলেন জনাব জয়নুল আবদিন ফারুক। জি জয়নুল আবদিন ফারুক, আমার প্রশ্নটি ছিল যে আপনি যে বললেন যে যথার্থই বলেছেন যে সরকার দল ভাঙার চেষ্টা করে। আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন সরকার এই দল ভাঙে, দল থেকে নেতাদেরকে নিয়ে যায়, দলে স্থান দেয়, নানা রকমের খেলাধুলার মধ্যে সক্রিয় থাকে। এখন আপনারা বলছেন বর্তমান সরকার চেষ্টা করছে বিএনপি ভাঙতে। তা আমার প্রশ্নটি হচ্ছে, এই যে দল ভাঙা গড়া, দল নেতাদেরকে ভাগিয়ে নেয়া, দলে স্থান দেয়া, এই দায় কি আপনাদের উপরেও পড়ে না? বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল, বা আপনারা যে সময়টাতে দল পরিচালনা করেছেন, ক্ষমতায় থেকেছেন, আপনারাও তো বিভিন্ন দল থেকে নেতাদেরকে নিয়েছেন, এটাকে কি আপনি মনে করেন কিনা যে এই দায় আপনাদের উপরেও পড়ে? না, মর্তুজা সাহেব আপনি অত্যন্ত নামকরা একজন সাংবাদিক, আসলে কথাটা আপনি যথার্থই বলেছেন, আমার কথাটাও আপনি একমত হয়েছেন, যেই ক্ষমতা থাকুক, কিন্তু আপনি একটা প্রমাণ দেন যে বিএনপি বেগম খালেদা জিয়া 1991 সালে ক্ষমতায় ছিলেন এবং 2001 সালেও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতায় আসছিলেন। 1991 সালেও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা আসছিলেন। এই 5 বছর 10 বছরে কোন প্রমাণ আছে যে আওয়ামী লীগের মতো একটা বৃহত্তম রাজনৈতিক দল বা জাসদ বা জামায়াতে ইসলাম, আপনারা জাতীয় পার্টির নেতাদেরকে নিয়েছেন না? আপনারা জাতীয় পার্টির নেতাদেরকে আপনাদের দলে স্থান দিয়েছেন না? আমাদের বিরুদ্ধে কোনো ছিল কিনা? না, আপনারা জাতীয় পার্টি থেকে আপনাদের দলে নিয়েছেন না? না, আমরা দল ভাঙে আছে। জাতীয় পার্টি থেকে স্বেচ্ছা যারা আমাদের দলে যোগদান করেছে তাদেরকে আমরা গ্রহণ করেছি। এখানে তো আমরা স্বেচ্ছায় কামরুল ইসলাম সাহেব কি আমাদের দলে আসছে, আমি চিনিও না এই লোকটাকে। এবং আপনি বলেন, আপনি একজন সিনিয়র সাংবাদিক, এই যে খেলাটা, এই অফিসের সামনে জনতার আদালত বসানো, এই অফিসের সামনে গিয়ে এসব করা, এটা কি কোনো তাদেরকে আমরা গ্রহণ করেছি। এখানে তো আমরা স্বেচ্ছায় কামরুল ইসলাম সাহেব কি আমাদের দলে আসছে, আমি চিনিও না এই লোকটাকে। এবং আপনি বলেন, আপনি একজন সিনিয়র সাংবাদিক, এই যে খেলাটা, এই অফিসের সামনে জনতার আদালত বসানো, এই অফিসের সামনে গিয়ে এসব করা, এটা কি কোনো শোভনীয়? এটা আওয়ামী লীগের কোন নেতারা কি গ্রহণ করবেন? আমার বিশ্বাস হয় না। আমার মনে হয় যে আমরা উত্তর পাওয়া গেছে। যেন জয়নুল ফারুক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং অনেক রাত পর্যন্ত, সেই গভীর রাতে আপনি সময় দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ জনাব জয়নুল আবদিন ফারুক আমাদেরকে এই সময়টি দেওয়ার জন্য। আবার সংযোগে সমস্যা হয়েছে মনে হয়। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। জি, আমার মনে হয় যে আমরা আসলে যেতে হবে তো। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে এই প্রসঙ্গটি আমরা শেষ করতে পেরেছি, কিন্তু তারপর দুই একটা কথা রয়ে যায় যে আজকে জাতীয় পার্টি আবার একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত করেছেন। গতকালকে আমরা আলাপ করছিলাম কো চেয়ারম্যান নিযুক্ত নিয়ে, আজকে আবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, সেটি নিয়ে আলাপ করতে চাই। কিন্তু একটু পত্রপত্রিকা দেখে আসি, চট করে পত্রপত্রিকা দেখে আসতে পারবো, হয়তো কিছুটা সময় পাওয়া যাবে। দৈনিক জনগণ তো 28 লাখ ইয়াবা, আজকে এই খবর পেলাম আমরা যে ধরা পড়েছে সাগরে অভিযান চালিয়ে। এরপর রয়েছে এবার সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশের, বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনাল থেকে প্রধানমন্ত্রীর আশ্বাস, আজ শিক্ষকদের, মুক্তিযোদ্ধাদের চাকরির বয়স সীমা আর আমি দেখতে পাচ্ছি না। এরপর রয়েছে যুগান্তর, জাতীয় পার্টিতে নতুন জাগরণ, এরশাদ বলয়ে শক্তি বৃদ্ধির সম্ভাবনা, এই প্রসঙ্গটিতে আসতে চাচ্ছিলাম। সৈয়দ আশরাফের বক্তব্যে বিনিয়োগকারীরা উজ্জীবিত, অনেকেই বলছেন অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা। শিল্প ঋণে সুদের হার 5% বেঁধে দেওয়ার দাবি এবং দ্রুত নীতিমালা প্রণয়নের পরামর্শ। বিনিয়োগকে উৎসাহিত করার জন্য বেশ কিছু বক্তব্য এসেছে সরকারের পক্ষ থেকে। সৌদি জোটে যোগ দেয়া নিয়ে মন্ত্রিসভায় প্রশ্ন।
এবং ৩৫ জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি হচ্ছে। আবাসিক এলাকার বাণিজ্যিক ব্যবহার বন্ধে মাঠে রাজু। এরপর রয়েছে ভোরের কাগজ, বিএনপিতে আসল নকল লড়াইয়ের নেপথ্যে, এটি আমার মনে হয় তাদের নিজস্ব প্রতিবেদন। বিএনপির মূলধারার নেপথ্যে সরকারের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছে দলটি। বলছে সরকার বিএনপিকে ভাঙার চেষ্টা করছে। আমরা সদ্যই সমাপ্ত করলাম এই আলোচনা। শিক্ষক নেতাদের সিদ্ধান্ত আজ, ফের আলোচনায় পুলিশের নিষিদ্ধ সিভিল টিম। এই জায়গাটিতে আসতে পারলে ভালো হয়, মনে হয় না সময় পাওয়া যাবে। কঠোর গোপনীয়তায় তারেকের অর্থদাতাকে দুদকে জিজ্ঞাসাবাদ। এরপর রয়েছে বণিক বার্তা, গ্যাসের অর্ধেক মজুদ শেষ, পাঠান ভূমের প্রকৃতি। এরপর রয়েছে আমাদের সময় ভেঙে গেল জাতীয় পার্টি। ভেঙে গেল এটি, হ্যাঁ এটি বোধহয় একটু বেশি মানে আগাম খবর দেওয়া হয়ে গেল। পকেটে ইয়াবা দিয়ে সহকারী সচিব পুত্রকে ফাঁসানোর চেষ্টা, গডফাদাররা অধরা, বন্ধ হচ্ছে না ইয়াবা ব্যবসা। এরপর রয়েছে আমাদের অর্থনীতি, শাহাবুদ্দিনকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমাদের অর্থনীতি কার্যালয় শাহাবুদ্দিন বলতে কার কথা? শাহাবুদ্দিনটি কে? জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বলেছেন, বাংলাদেশের সত্যিকারের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারলে একাদশ সংশোধনীর জন্য মৃত্যুর পর হলেও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। একটা অভিনব বক্তব্য, ঠিক আগে বুঝতে পারছি না। একেবারে অভিনব, মানে এতটাই অভিনব যে আমি বুঝতেই পারছি না। নিজেও বোঝার চেষ্টা করছি। এটি যিনি বলছেন তিনিও ঠিক কিভাবে বুঝে বলেছেন জানি না। মানে আমাদের যেটা সমাজের অবস্থা হয়ে গেছে, আমাদের সবাইকে আমরা পারলে অসম্মান করি কথা দিয়ে। রিপোর্টটাও বা কিভাবে ঠিক কোন প্রসঙ্গে শাহাবুদ্দিনকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। শাহাবুদ্দিন পঞ্চম সংসদ নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে অস্থায়ী প্রেসিডেন্ট বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নিয়োগ, ক্ষমতা প্রয়োগ এবং গৃহীত সকল পদক্ষেপ বৈধ করতে সংবিধানের পরবর্তী জাম্পটা দেখতে পাচ্ছি না। এটা আইনসম্মতভাবে সর্বসম্মতভাবে পুরো কাজটি হয়েছিল। সুতরাং শাহাবুদ্দিন আহমেদকে কাঠগড়ায় দাঁড়াতে হবে না। কাঠগড়ায় যদি দাঁড়াতেই হয় তাহলে বাংলাদেশের প্রায় সবকটি রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি সহ সবাইকে দাঁড়াতে হবে। এগুলো খুব, যাই হোক, বিএনপি ভাঙা ষড়যন্ত্র দলের ভেতর থেকে। এরপর রয়েছে বাংলাদেশ প্রতিদিন এবং জিয়ার মাজার যাবে মিরপুর, অর্থাৎ লুই আইকানের নকশা। এখানে কোনো কবরস্থানের জায়গা নেই। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন যাচ্ছেন। দাউদ ইব্রাহিম, দাউদ মার্চেন্ট আসছেন। সালাউদ্দিন ফেরতের তালিকায় আরো 5 জঙ্গি সন্ত্রাসী। জাতীয় পার্টিতে হচ্ছেটা কি, আমরা যদি একটু দুটো বিষয় কি এক করে জানতে পারি। একটি হচ্ছে বিএনপি যেটি বললো এতক্ষণ জনাব জামিউল আবদিন ফারুক, এবং তার সাথে সাথে জাতীয় পার্টি, এই বিষয়টিকে যদি একটু মাথায় রেখে বলেন। বিএনপির আলোচনাটি আমরা করেছি। আমরা দেখেছি যে বিএনপি এক ধরনের একটা প্রচেষ্টা চলছে, ভাঙার একটা চেষ্টা চলছে, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় দেখেন বিএনপি এবং আওয়ামী লীগ দুটি রাজনৈতিক দল, এই দুটি রাজনৈতিক দল শেখ হাসিনা এবং খালেদা জিয়া, এর বাইরে নানাজন নানা মত নানাভাবে ভাঙা চোরা, নাজমুল হুদারও নাকি একটা দল আছে এবং সেও নাকি কোথায় কোথায় যোগ দিবে, এগুলো আসলে আলোচনার কোনো বিষয় না রাজনীতির ভাঙা করার জায়গাটিতে। আমি এখানে আরেকটি বিষয় যেটা খুব ইন্টারেস্টিং বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে, জাতীয় পার্টি। দেখেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ একজনকে কো চেয়ারম্যান নিয়োগ করছেন। অন্যরা দলের চেয়ারম্যানের নিচে যারা আছেন তারা সম্মিলিতভাবে একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরের দিন চেয়ারম্যান জীবিত থাকা অবস্থাতে, চেয়ারম্যান কর্মক্ষম থাকা অবস্থাতে, চেয়ারম্যান কর্মক্ষম থাকা অবস্থাতে ঘোষিত চেয়ারম্যান, এরকম অবস্থাতে। মূল বিষয়টি হচ্ছে জাতীয় পার্টি আসলে এরশাদ সাহেবও পরিচালনা করছেন না, জাতীয় পার্টি রওশন এরশাদও পরিচালনা করছেন না। জাতীয় পার্টি পরিচালিত হচ্ছে অন্য কোনো একটা কেন্দ্র থেকে। সেই কেন্দ্র যখন যেভাবে ইচ্ছে জাতীয় পার্টিকে পরিচালনা করছেন। সেই কারণে জাতীয় পার্টি বিরোধী দল, সেই কারণে জাতীয় পার্টি মন্ত্রী, সেই কারণে জাতীয় পার্টির একজন কো চেয়ারম্যান হয়, সেই কারণে জাতীয় পার্টির একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়, সেই কারণে রওশন এরশাদ বিরোধী দলীয় নেত্রী হয়। এই যে খেলাধুলা, রাজনীতির এই খেলাধুলা কোনো দেশের সুস্থ রাজনীতির ধারা প্রমাণ করে না। দেশে যখন সুস্থ ধারার রাজনীতির অনুপস্থিতি থাকে তখন রাজনীতিতে আমরা এই ধরনের, সেটির দায় আসলে কোনো একটি অলিক কেন্দ্রকে না দিয়ে আমার মনে হয় জাতীয় পার্টিকে নিতে হবে। না, জাতীয় পার্টিকে তো নিতেই হবে। এখন এরশাদ সাহেবের নামে এতগুলো মামলা, যে মামলাতে তার ফাঁসি পর্যন্ত হতে পারে, সেই মামলা নিয়ে এই বয়সে তিনি আর জেলে যেতে চান না, নানা কারণে জাতীয় পার্টির
আজকের এই অবস্থা নিশ্চয়ই জাতীয় পার্টিকে নিতে হবে। আমার মূল বক্তব্য যেটা, যে দেশে যদি সুস্থ ধারার রাজনীতির অনুপস্থিত থাকে তাহলে রাজনীতিতে যে খেলাধুলা হয় সেই খেলাধুলার এটি একটি অংশ, আর সুস্থ ধারার রাজনীতি না থাকলে এই খেলাধুলা, এই নানা রকমের অরাজকতার মাঝে যে জায়গাটি আমাদের জন্য আবারও শঙ্কার জায়গা তৈরি করে দেয়, যেটি আমরা মাঝে মধ্যে স্মরণে আনি, মাঝে মধ্যে সামনে আনি, মাঝে মধ্যে গুরুত্ব দিই, আবার গুরুত্ব দেই না, সেটা হলো জঙ্গিবাদ, ধর্মকে কেন্দ্র করে যে জঙ্গিবাদ। এই যে খেলাধুলা রাজনীতিতে দল ভাঙা, গড়া, পরিচালনা করা, সুস্থ ধারার রাজনীতির অনুপস্থিতির কারণে এক ধরনের অশুভ শক্তি, জঙ্গিবাদী শক্তির একটা উত্থান ঘটে। আমাদের রাজনীতিতে আমরা যেন এই শক্তির প্রতি বেশি নজর দিতে গিয়ে আমরা যেন আমাদের মূল যে জায়গা জঙ্গিবাদকে কেন্দ্র করে সারা পৃথিবীতে আমাদেরকে যেভাবে পরিচিত করার একটা চেষ্টা, সরকারের পক্ষ থেকেও যে কথাটি বলা হয় যে আমাদেরকে নিয়ে নানা রকমের ষড়যন্ত্র আছে, আসলেই ষড়যন্ত্র আছে, ওই জায়গাগুলোতে আমাদের কাছে মনে হয় যে রাষ্ট্র বাংলাদেশের অনেক বেশি নজর দেওয়া উচিত। এই অভ্যন্তরীণ রাজনীতির এই ভাঙা গড়ার জায়গা থেকে মনে হয় আমাদের বের হয়ে আসা দরকার। নতুন কোনো মাত্রা যোগ করবার নাই। বিএনপি দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে। আমি তাহলে আপনার কাছে আসলে অন্য একটি প্রসঙ্গে আসতে চাই, যদি এই বিষয়টি ছোট করে বলেন বা যদি কিছু না বলেন। আমরা সংক্ষেপে এটাই বলা যায় যে দেখেন, বিএনপি তো বরাবর একটা ক্ষমতা নির্ভর দল ছিল। এখন হয়তো সে তার বয়সের কারণে একটা ম্যাচুরিটিতে যাওয়ার তার সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনা কতটুকু কাজে লাগাতে পেরেছে সেই ভালো জানে। আর বিএনপি যখন গঠিত হয় তখনও তো বিভিন্ন জায়গা থেকে এসেই সেটা গঠিত হয়েছে, তো বহু মতের মানুষ তখনও ছিল, পরবর্তীতেও ছিল। আর যখন একটা দল তার সাংগঠনিকভাবে দুর্বল হতে থাকে এবং তার কমান্ড সেন্টার গুলোর মধ্যে এক ধরনের দ্বন্দ্ব দেখা দেয়, সমন্বয় না থাকে, এবং আপনি জানেন দীর্ঘ ধরনের প্রায় সাফল্য অর্জন করতে পারেনি এমন আন্দোলন যেটা একটা সহিংস রূপ নেয় এবং যার পরিণতিতে তার অসংখ্য নেতা কর্মী মামলা মোকদ্দমার শিকার হয়েছেন, এবং যেভাবেই হোক সেটার বাস্তবতা আলাদা। তো সবকিছু মিলে এই ধরনের কিন্তু একটা প্রেক্ষাপট আমাদের মতো দেশগুলোতে ভালো একটা সুযোগ দল থেকে চলে যাওয়া অনেকটা, একটা হলো যে আমি কোনো দায় দায়িত্ব পালন করতে পারছি না, আর একটা কোনো দায় দায়িত্ব নিতে চাই না, এখন অন্যের উপর দোষ দিয়ে তো কোনো লাভ নেই। আপনি একটা পুরনো দল, আপনারও প্রায় 40 বছরের কাছে বয়স, তো সবকিছু মিলে আপনার যদি সেই সুসংহত অবস্থাটা থাকে তাহলে তো ভাঙার জন্য অন্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আর আসল নকল বলে তো কথা না, আপনি তো সবাইকেই চেনেন, তাই না, কেউ অপরিচিত কেউ না। আর এরশাদ সাহেবের যেটা হচ্ছে যে যেটা উনি বললেন যে এইসব দলগুলোর কোনোটারই তো পরবর্তীতে কে হবেন সেই ধরনের কাঠামো কখনোই থাকে না, উত্তরসূরি। আর উনার দলের যে জিনিসটা হলো যে আজকে উনার কমান্ড বাকিরা মানছে না, এর আগে তো আবার উনার মুখের কথাই তার দলের একটা আইনের মতো ছিল, তাই না, তবে সবাই তো একসময় সেটা মেনে নিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এখনো তাই। তার মানে বোঝা যাচ্ছে তার ভেতর একটা মেরুকরণ চলছে। আর জেম কাদের যার নাম প্রস্তাব করেছিলেন, আমি প্রক্রিয়ার কথা বলছি না, দীর্ঘদিনের তিনি পরিচিত ভদ্র সজ্জন মানুষ বলে পরিচিত, তার দলের হয়তো তিনি ভালো করতেন, কিন্তু অন্য পক্ষ দাঁড়িয়ে যাচ্ছে এবং তারাও আবার এটার পদ্ধতিগত বিষয় নিয়ে তুলছেন। তো সবকিছু মিলে এটা প্রশ্নটা শুধুমাত্র বিএনপির না, প্রশ্নটা একই সঙ্গে জাতীয় পার্টিরও। আর আরেকটি প্রসঙ্গে যেতে চাই, চট করে যেতে চাই, সেটি হলো যে এর সাথে সাথে অভিভাবকরা, স্কুলের অভিভাবকরা একটি আন্দোলন করছেন। সময় খুব বেশি নেই, কিন্তু আমি খুব মনে করি যে এটি অনেক আলোচনার দাবি রাখে। অভিভাবকরা বর্ধিত বেতন ফি নিয়ে, বর্ধিত ভর্তি ফি নিয়ে, এবং যখন খুশি তখন বছরের শুরুতে একটি নতুন করে চাপিয়ে দেওয়া ফি নিয়ে আন্দোলন করছেন। অভিভাবকরা কোনো সংগঠন করেন না, অভিভাবকদের কোনো নেতৃত্ব নেই, তা সেই জন্য হয়তো কোনো সাংগঠনিক আন্দোলন হচ্ছে না, কিন্তু তারা অনেকদিন ধরে এটি নিয়ে কথা বলে যাচ্ছেন। এটার একটা তো বোধহয় আদেশ রয়েছে যে বর্ধিত ফি নিতে যাবে না। আমার মনে এইভাবে বলি যে দেখেন, আমরা একটা আলোচনায় বলবো না যে তারা একটা আন্দোলনে যায়, কিন্তু যখনই এই ইস্যুটা দীর্ঘদিন ওঠে, একটা এজেন্ডা হিসেবে প্রতিষ্ঠিত হয়, তখন কর্তৃপক্ষ কেন রেসপন্স করেন না, এটা আমার প্রশ্ন। যে আন্দোলনে কেন বারবার যেতে হবে? আপনি কিন্তু সবসময় খুব স্বেচ্ছায় বেশি বেতনের স্কুলে দিতে চান না, পরিবেশ পরিস্থিতির কারণে আপনি দেন। আপনার যদি যথেষ্ট পাবলিক স্কুল থাকতো এবং প্রতিটা পাবলিক স্কুলের একই জাতীয় মান থাকতো, সেই ধরনের শিক্ষা মান থাকতো, সেই ধরনের শিক্ষক থাকতো, সে আবারও সেই শিক্ষকের প্রসঙ্গ চলে আসছে, তো সেটা থাকলে তো আপনি জোর করে আর একটা স্কুলে তাকে কিন্তু দিতেন না। আমরা দীর্ঘদিন পর্যন্ত দিই নাই। আমাদের অসংখ্য প্রতিষ্ঠিত আজকে যারা রয়েছেন তারা খুব সাধারণ স্কুলে পড়েছেন, আপনি আমিও খুব সাধারণ স্কুল থেকে পড়ে একটা পর্যায়ে আসতে চেষ্টা করেছি, তো সেইটার অনুপস্থিতিতেই তো সাধারণ স্কুলগুলোই খুব মান ছিল। এখন দেখেন শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, স্বাভাবিক স্কুলের সংখ্যা যে হারে বাড়ার দরকার ছিল, পাবলিক স্কুল সংখ্যা বেড়েছে, কিন্তু ওই হারে হয়তো বাড়ানো যায়নি। কিন্তু তার চেয়ে বড় উদ্বেগের ব্যাপার ওই মানটা সেখানে রক্ষা করা যায়নি। যেহেতু মানটা রক্ষা করা যায়নি, অতএব বাধ্য হয়ে তারা মনে করেন যে একটা প্রাইভেট স্কুলে দিলে সেখানে হয়তো ভালো হবে, মানটা ভালো হবে। তার অর্থ কিন্তু এই নাই যে একটা প্রাইভেট স্কুল তার ইচ্ছা মতো একটা ফি বাড়িয়ে যাবেন, ইচ্ছা মতো একটা বেতন নির্ধারণ করবেন, এবং এটা আন্দোলনে কেন যেতে হবে?
মানে এই কথা বললে তো সরকার বলবে সবাই আন্দোলনে যাবে, তাকে আমার উত্তর দিতে হবে, তা তো না। মুক্তবাজার অর্থনীতিতে একটি ভালো সেবা দিলে আপনি বেশি দাম না চাইতে না, পারেন। এটা বলা যাবে না। দেখুন এটা এক ধরনের ভুল ব্যাখ্যা এখানে বহুদিন থেকে চালানোর চেষ্টা করা হচ্ছে। মুক্তবাজার অর্থনীতি কোন দেশের উদাহরণ আপনি দেবেন যেখানে মুক্তবাজার অর্থনীতির মধ্যে শিক্ষাকে প্রোটেক্ট করা হয় না? কৌশিক বসু বিশ্ব ব্যাংকের চিফ ইকোনমিস্ট বক্তৃতা দিয়ে গেছেন, তিনি তার বক্তব্যের যে প্রধান দুটো খাত বলেছেন শিক্ষা এবং স্বাস্থ্য। তিনি কি বলেছেন যেটা মুক্তবাজারে ছেড়ে দাও, মুক্তবাজারে ছেড়ে তুমি যা ইচ্ছা